তার ক্যারিয়ারে 1643 পর্যন্ত আমরা কথা বলছি। তো এর আগের ভিডিওতে একটু ইন্টারাপশনের কারণে আমাদেরকে বাদ দিতে হয়েছে, তো আমরা নেক্সট ওই পার্ট থেকেই শুরু করব। তো সে যখন ইংল্যান্ডে ফিরে আসে তাকে ইমপ্রিজন করা হয়, আবার সেই ইমপ্রিজন থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে সাড়ে নামক একটা স্থানে অবসর যাপনে পাঠানো হয় এবং সে তার অবশিষ্ট যে লাইফের সময়টা আছে সে ওই সময়টা ওখানেই শেষ করে এবং ওখানেই মৃত্যুবরণ করে সে। তো এই হচ্ছে মোটামুটি আব্রাহাম কাউলের জীবনের টার্নিং পয়েন্টগুলো। তো এখন আমরা দেখব তার যে মেজর ওয়ার্কগুলো আছে তার জীবনে। তো 13 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ 13 তার কবিতাগুলো প্রথম ছাপানো হয়। 10 বছর বয়সে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ পিরাথুস একটা বই, এটা তার মোটামুটি 10 বছর বয়সেই প্রকাশ পায় বইটা। 12 বছর বয়সে 10-এ শুরু, 10-এ, 12-তে, 13-তে, মোটামুটি 3টে এজের মধ্যে তার 3টে বই প্রকাশ পাবে। তো 13 বছর বয়সে তার কবিতার যে বইটা, এটা একটু মানে মোটামুটি দর্শককে সমাদৃত করতে পারে। 12 বছর বয়সে তার যে বই, বিখ্যাত একটা বই, এটা হচ্ছে কনস্ট্যান্টিয়া অ্যান্ড ফিলেটিস, যে বিখ্যাত বইটা আছে লাইফ অফ তোমার আব্রাহাম কাউলের, সেই বইটা প্রকাশ পায়। তারপরে 1636 সালের দিকে সে ক্যামব্রিজে আসবে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এখানে আসবে এবং ডেভিড আইস যে তার বিখ্যাত আরেকটা বই আছে সেটা রচনা করবে। তারপরে একের পর এক তার যে বিখ্যাত বইগুলো এগুলো প্রকাশ পেতে থাকবে। লাভ রেডেলস, দ্য গার্ডিয়ানস, পিউরিটান অ্যান্ড দ্য প্যাপিস্ট। এই পিউরিটান অ্যান্ড দ্য প্যাপিস্ট বইটা লেখার পরপরই সে রাজা ফকল্যান্ড ছিল সেই সময়, ফকল্যান্ডের অনুগ্রহ লাভ করে এবং পরবর্তীতে 1647 সালের দিকে মিস্ট্রেস নামক একটা বই আছে, সেই বইটা প্রকাশ পায় তার। তো 1647-এর পরের টাইমটাতে সে ফ্রান্সের প্যারিসে যে অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করবে সেটা হচ্ছে লর্ড জার্জিনের সচিব হিসেবে সে যোগ দিবে এবং 1656-তে ওখান থেকে ব্যাক করবে। 1647 থেকে 48, এই 48-এ সে যদি লন্ডনে প্যারিসে যায়, ওখান থেকে আবার 1656 সালে সে ওই মোটামুটি এই কয়েক বছরে অ্যাম্বাসেডর হিসেবে ইংল্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে সে ফ্রান্সে অবস্থান করবে। তো তারপর যখন সে ইংল্যান্ডে ব্যাক করবে তখন তাকে কারারুদ্ধ করা হবে এবং স্কারব্রো তৎকালীন একজন মোটামুটি সম্ভ্রান্তশালী ব্যক্তি ছিল, সে 1000 পাউন্ড মুসলিকা দেয়, মানে ফাইন দিয়ে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। তো এরপরে আব্রাহাম কাউলে যখন নিজের অবস্থা বুঝতে পারলো আফটার 1656 পরে, যে আসলে আমি দেশের ভালোর জন্য এত কিছু করলাম, অথচ সেই দেশের মানুষই বা দেশের শাসকরাই আমাকে ইমপ্রিজন করলো বা আমার প্রাণ নাশের একটা চেষ্টা করলো, তখন সে বললো আসলে আমাকে আর এই মোটামুটি এই যে জায়গাটা বা ইংল্যান্ড থেকে অনেক দূরে কোথাও আমি যেতে চাই এবং আমার যে লাইফটা আছে এটাকে আমি একটু জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখতে চাই। তো ফাইনালি তাকে সারে নামক একটা স্থানে সে মনে স্থির করলো যে সে ওই জায়গায় তার জীবনের বাকি সময়টা পার করবে। তো এই সারে নামক স্থানে যখন সে ছিল, ঠিক সেই সময়টাতে তার বন্ধু যে ডক্টর স্প্রার্ট ছিল এবং তার আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর কয়েকটা চিঠি তার বইটার মধ্যে দেখা যায় যে সেই চিঠিগুলো তার বন্ধুদেরকে দিয়েছিল এবং তাদেরকে সেখানে আমন্ত্রণ জানাইছিল যে আমার সঙ্গে এসে দেখা করা বা তাদের সঙ্গে অনেক দিন যাবৎ কথাবার্তা হয় না, হয়তো একটু কথাবার্তা হলে ভালো লাগতো। তো এইরকম তার খুব ক্লোজ যে ফ্রেন্ডরা ছিল তাদের কাছে মাঝে মাঝে সে চিঠি লিখতো। এরপরে সে কি ওই জায়গায় যাওয়ার ঠিক আগের টাইমটাতে সে চিকিৎসক হয়, হি জয়েন্ট অ্যাজ এ ফিজিশিয়ান। তারপরে দেখা গেল যে ট্রিনিটি কলেজে জেল থেকে ফেরার পরে ট্রিনিটি কলেজে তার যে চাকরিটা ছিল অ্যাজ এ টিচার, সে এটাতে আবার জয়েন করে এবং এখানে কিছুদিন ভালো না লাগলে সে আবার কোথায় যায়, ওই চিকিৎসা শিক্ষায় পারদর্শী হওয়ার জন্য সে ওই বিষয়ে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করে এবং ফাইনালি সে একজন ফিজিশিয়ান হয়। তো ঠিক কাউলের জীবনের যে টানান পোড়ান যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আমাদের সেই সময় ইংল্যান্ডে যে তৎকালীন বিখ্যাত দুইজন কবি ছিল তারা হচ্ছেন মিল্টন। তো এই মিল্টনের জন্ম ঠিক সেই সময় হয় দ্য কন্টেম্পোরারি অফ কাউলে। তো কাউলের একটু সিনিয়র, মিল্টন একটু জুনিয়র। তারপরে আস্তে আস্তে তার যে আরও একটা বিখ্যাত বই আছে দ্য গার্ডিনার,
তো এই গার্ডিনার হচ্ছে একটা নাটক। এই নাটকটা খসড়াভাবে লিখছিল আব্রাহাম কাউলে, কিন্তু পরবর্তীতে এই খসড়া নাটকটার মঞ্চায়ন হয় এবং মঞ্চায়ন হওয়ার পরপরেই পুরো ইংল্যান্ড থেকে শুরু করে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা খুব বেশি খ্যাতি অর্জন করে। এবং এই গার্ডিয়ানের মধ্যে মূল যে বিষয়টা হচ্ছে, তাকে যে অ্যাম্বাসেডর হিসেবে ফ্রান্সে হইল, পাঠানোর পরে তাকে কিভাবে রাজারাই আমরা অভিনেত্রী হিসেবে এই যে ডিপ্লোমেসিটা আছে বা সেই যে ষড়যন্ত্রটা আছে, এই ষড়যন্ত্রটা দ্য গার্ডিয়ান নাটকের মধ্যে খুব দেখাইছে এবং এটা জনগণের মধ্যে খুব বেশি সমাদৃত হয়। তারপরে দ্য কমপ্লেইন্টে কাউলি তাকে বিষণ্ণভাবে উপস্থাপন করে। দ্য কমপ্লেইন্ট তার আরেকটা বই, সেটার মধ্যে তার জীবনের যে শেষ সময়টা বা মানুষজন থেকে আলাদা থাকা বা সারে নামক স্থানে থাকার যে মুহূর্তগুলো, সেগুলো সে খুব সুন্দরভাবে শেয়ার করছে। তো তার শেষ জীবনটাতে সে তার যে সমালোচকরা ছিল তাদের কাছ থেকে দূরে থাকেন এবং নির্জন নিভৃতে সে তার পাঠ্যচর্চায় মনোনিবেশ করেন। তারপরে সে ওখানকার ডিউক অফ বার্কিংহাম থেকে কিছু খাস জমি লিজ নেয়, লিজ নিয়ে সেখানে আবার কৃষিকাজ করে। এভাবে তার মোটামুটি জীবনটা শেষ পর্যন্ত সে চালায়। তো এই হচ্ছে মোটামুটি লাইফ অফ কাউলের জীবনী। তো এইটার ট্রান্সলেশন বা ইংলিশ যে ভার্সনটা আছে সেটা আমি একটু তোমাদেরকে বলি। যে 1628 ওয়েস্টমিনিস্টার স্কুলে কাউলে অ্যাডমিটেড দ্য ওয়েস্টমিনিস্টার স্কুল। In 1936 he went to the Trinity College for his secondary education, and in 1939 he got his honors degree. Then 1940 as a teacher of Trinity College he joined as a teacher of Trinity College. In that time he wrote Ode on the Death of William Harvey. উইলিয়াম হার্ভের যে জীবনীটা ছিল বা তার মৃত্যুতে একটা ইলিজি সে প্রকাশ করে এবং সেটা খুবই বিখ্যাত হয়। 1943-তে এসকেপ ফ্রম ক্যামব্রিজ টু অক্সফোর্ড। ক্যামব্রিজ থেকে ওই যে তাকে বহিষ্কার করার বিষয়টার কথা বলা হয়েছিল, তাকে বহিষ্কার করা হয় এবং সেখান থেকে সে অক্সফোর্ডে যায়। ইন দ্যাট টাইম কাউলে সাপোর্টেড মোনার্কি। এই সময় সে ইংল্যান্ডে যে রাজতন্ত্র চালু ছিল সেই রাজতন্ত্রকে সাপোর্ট করতো। এই জন্যে ক্রোমওয়েলস বিলিভার যারা ছিল, মানে গণতন্ত্রের সাপোর্ট আছে যারা ছিল, তারাই পরবর্তীতে এই কাউলেকে ধরে জেলের মধ্যে বন্দি করে দিবে। In the time of civil war, Cowley went to Paris and joined the court of Queen Henrietta. তো এই সময় ঠিক ওই ফ্রান্সের অ্যাম্বাসেডর হিসেবে সে যখন যোগ দিবে, সেই সময় ফ্রান্সের রাজা ছিল কুইন হেনরিয়েটা। As an ambassador, he got responsibilities to visit the Connaughters, Holland, Scotland and Channel. এই কয়টা জায়গা সে মোটামুটিভাবে ভ্রমণ করার সুযোগ পায়। When he gets back to England, he was imprisoned by Cromwell's believers. After a few months, he gets released from prison and gets back his job of Trinity College. By his supporter, Duke of Buckingham and Earl of Albert took his responsibilities lifelong. মানে ওই পরবর্তীতে ডিউক অফ বাকিংহাম তার জীবনের যে সমগ্র দায়িত্ব এটা নিজের কাঁধে নিয়ে নেয়, সেই বিষয়টায় বলা হচ্ছে। ইন দ্যাট টাইম হি ওয়াজ ইন্টারেস্টেড টু মেডিকেল সায়েন্স। এই সময় সে চিকিৎসা বিজ্ঞানের প্রতি ঝুঁকে পড়ে। ইন 1657 হি জয়েন্ড অ্যাজ এ ফিজিশিয়ান। তারপরে 1657 সালে সে একজন চিকিৎসক হিসেবে জয়েন করে। হি হ্যাজ এ গ্রেট কন্ট্রিবিউশন টু ইস্টাবলিশ দ্য রয়্যাল সোসাইটি। তো ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার মোটামুটি একটা ব্যাপক অবদান আছে। তো এই হচ্ছে মোটামুটি দ্য বায়োগ্রাফি অফ আব্রাহাম কাউলে। ইন দ্য নেক্সট ভিডিও উই উইল টক অ্যাবাউট দ্য ক্রিটিসিজম অফ কাউলে। ধন্যবাদ সবাইকে।